এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ভিডিওতে এই প্রশ্নের নোটস তো অবশ্যই দেবো, আর তার সঙ্গে কিছু 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নের নোটস দেবো, যেগুলো আমি আমার ক্লাসে ছাত্রছাত্রীদেরকে করিয়েছি, সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। একই সঙ্গে বলে রাখি, যারা এই যে নোটসটা রয়েছে পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ একটু বুঝতে চাইছো, এর যে ক্লাসটা অর্থাৎ বোঝানোর যে ক্লাসটা, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম, একবার দেখে নিতে পারো। আজকে আমরা নোটসটা নিয়ে আলোচনা করব, কীরকমভাবে লিখবে, ছবি কীরকমভাবে আঁকবে, পুরোটা। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দিও। দেখো এখানে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিগুলির চিত্রসহ আলোচনা করো। প্রথম রয়েছে উপত্যকার মধ্যে উপত্যকা। দেখো এখানে ডিটেলসে লেখা রয়েছে, ভূ উন্নয়নের ফলে নদী নিম্নক্ষয় ফিরে পেয়ে পুনর্জীবন লাভ করে। নদীর পুনর্জীবন লাভের ফলে পূর্বতন উপত্যকার মধ্যে খাড়া ঢাল বিশিষ্ট নবীন উপত্যকা সৃষ্টি করে। একে বলে উপত্যকার মধ্যে উপত্যকা। এর অপর নাম দ্বিতল উপত্যকা বা দ্বিচক্র উপত্যকা। ছবি দেওয়া আছে, ছবিটা এইভাবেই তোমরা আঁকবে। পরের যে পয়েন্ট, সেটা হচ্ছে নিক পয়েন্ট। দেখো এখানে রয়েছে, নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নতুন ঢাল এবং পুরনো ঢালের সংযুক্তিকরণের যে খাঁজ গঠিত হয়, সেই খাঁজকে বলে নিকবিন্দু বা নিক পয়েন্ট। এটি হলো পুরনো এবং নতুন উপত্যকার সংযোগস্থল। নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয়। ছবি দেওয়া রয়েছে, ভালো করে আঁকবে। পরে রয়েছে নদী মঞ্চ। প্লাবনভূমি বিশিষ্ট নদী উপত্যকার ভূমিঢালের পরিবর্তন হলে নদীটি নিম্নক্ষয়ের মাধ্যমে পূর্বেকার উপত্যকার মধ্যে একটি নতুন উপত্যকা গঠন করে। পূর্বেকার নদী উপত্যকার মধ্যে একটি নতুন নদী উপত্যকা গঠন করে। পূর্বেকার উপত্যকার প্লাবনভূমি নবীন নদী উপত্যকার দুপাশে নদী মঞ্চের সৃষ্টি করে। দেখো ছবি সুন্দর করে আঁকা আছে, এটা দেখে দেখে আঁকবে। পরের যে পয়েন্ট, কর্তিত নদী বাঁক। বার্ধক্য অবস্থায় নদীতে বাঁকের পরিমাণ বৃদ্ধি পায়। নদী পুনর্জীবন লাভের ফলে নিম্নক্ষয় বেশি মাত্রায় হলে নদীটি উলম্বভাবে বাঁকের মধ্যে কেটে বসে যায়। আবার নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় চলতে থাকে। তারপরে কি হয়, নদীটি এক পাশে পাশে সরতে শুরু করে। ফলে নদী বাঁকের একদিক খাড়া ঢালযুক্ত এবং অন্যদিক মৃদু ঢালযুক্ত হলে কর্তিত নদী বাঁকের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো ছবিটা দেওয়া আছে, এইভাবে আঁকবে। 4টে পয়েন্ট করে দিলাম, তোমরা নিজের আরেকটা পয়েন্ট পড়ে রাখতে পারো। 5টা করলেই হবে, আমি 4টে লিখে দিলাম। যদি 4 নম্বরের প্রশ্ন আসে এটা করলেই হবে, 5 নম্বরে এটা করলেই হবে। যদি তোমার মনে হয় যে এক্সট্রা করবে, তোমরা করতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দিলাম, চিত্র সহ 4টে দিয়ে দিয়েছি। নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো। কোরাল ব্লিচিং কি? কোরাল ব্লিচিং হলো সমুদ্রের জলের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রবাল বা কোনো ধরনের সাদা রং হয়ে যায়, মানে প্রবালটা মারা যায়, সেটা হচ্ছে কোরাল ব্লিচিং, লেখা রয়েছে। পরের প্রশ্ন, টম্বেলো কি? দেখো টম্বেলের উত্তর রয়েছে, যখন কোনো স্পিড বর্ধিত হয়ে কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে টম্বেলো বলা হয়। ঠিক আছে, এটার উদাহরণ দেওয়া রয়েছে, বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, পড়ে নেবে। আচ্ছা, নেক্সট গায়ট কি? গায়টের সংজ্ঞা দেওয়া রয়েছে, গভীর সমুদ্রের উপরে চ্যাপ্টা সমতল শীর্ষ বিশিষ্ট টেবিলের মতো দেখতে নিমজ্জিত আগ্নেয়গিরিকে গায়ট বলা হয়। এটা পড়ে নেবে ভালো করে। পরে রয়েছে মহীখাত কি? সাগর ও মহাসাগরের প্রান্তে অবস্থিত দীর্ঘ ও সংকীর্ণ অগভীর এক বিশাল অবনমিত জলধারাকে মহীখাত বলে, যার গভীরতা 1 থেকে 200 মিটার হয়। এখানে ধীরে ধীরে পলি জমতে শুরু করে। উদাহরণ তেথিস মহীখাত। বৈশিষ্ট্যও লেখা রয়েছে, পড়ে নাও। মোলাস কি? মোলাস হচ্ছে তুষার, বৃষ্টিপাত প্রভৃতির ফলে যখন সেই পর্বত ক্ষয় হতে থাকে, সেই ক্ষয়প্রাপ্ত নুড়ি, বালি এবং কাদা যখন পর্বতের পাদদেশে জমা হয় এবং শিলায় পরিণত হয়, তাকে মোলাস বলা হয়। পরের প্রশ্ন, ত্রিপাত সীমানা কাকে বলে? তখন 3টে পাত একটি বিন্দুতে এসে মিলিত হয়, সেটা ত্রিপাত সীমানা। পড়ে নেবে, এটা ডিটেলসে লেখা রয়েছে বৈশিষ্ট্য সহ। উদাহরণ দেওয়া রয়েছে সোমালি পাত, আরবীয় পাত প্রভৃতি। তারপর জমির অবনমন কি? প্রাকৃতিক বা মনুসৃষ্ট কারণে মাটি বা জমির গুণগত মান এবং তার উৎপাদনশীলতা হ্রাস পায়, সেই মাটি কৃষিকাজে পরিচালনায় অযোগ্য হয়ে উঠলে তাকে বলা হয় ভূমির অবনমন। ঠিক আছে, এই ফের মতে দেওয়া রয়েছে সংজ্ঞা, এটা পড়ে নিও। পরের প্রশ্ন, মানুষ এবং পশু সংঘাত কি? অরণ্যের সীমান্তবর্তী অঞ্চলে জনবসতিগুলি বন্যপ্রাণী আক্রমণ কিংবা আবাসস্থলের সংকোচনের, খাদ্য এবং পানীয় জলের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার ফলে মানুষ এবং পশুর মধ্যে যে সংঘাত তৈরি হয়, তাকে বলা হয় মানুষ এবং পশু সংঘাত। ঠিক আছে, আর একটা WWF এর একটা সংজ্ঞা রয়েছে, এটাও লিখে দেবে। ভূমি ব্যবহার কি? কোনো নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট অঞ্চলে মানুষ তার নিজস্ব সংস্কৃতি অনুযায়ী এবং নিজের প্রয়োজনের জন্য ভূমির কার্যকারিতার ওপর নির্ভর করে সামগ্রিক বা বিক্ষিপ্তভাবে ভূমির যে ব্যবহারিক চরিত্র গড়ে তোলে, তাকে ভূমি ব্যবহার বলা হয়।
সুস্থায়ী উন্নয়ন কাকে বলা হয়? সুস্থায়ী উন্নয়ন বলতে প্রাকৃতিক পরিবেশের সম্পদ উন্নয়নের মধ্যে স্থিতিশীল সম্পর্ক স্থাপনকারী এক দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব এবং সামগ্রিক ধারণাকে বোঝায়। পরবর্তীকালে মানুষ বুঝতে পারে উন্নয়নমূলক কাজ কেবল বর্তমান প্রজন্মের নয়, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ করবে। এটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, ভূমি আচ্ছাদন কী? প্রাকৃতিকভাবে সৃষ্টি বিভিন্ন ব্যবহারযোগ্য অব্যবহারযোগ্য প্রাকৃতিক উৎপাদন, যেমন বনভূমি, তৃণভূমি, হিমবাহ, হ্রদ, জলাশয়, আবৃত ভূমিভাগকে বলা হয় ভূমির আচ্ছাদন। বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, ভালো করে পড়ে নেবে, নিয়ন্ত্রকও দেওয়া হয়েছে। ঠিক আছে, এইভাবে 2 নম্বরের উত্তরগুলো করতে হবে।